2011 সালের শেষ দিকে আমি তাপস সেন এবং আমার সঙ্গী দেবাংশু সরকার বাঙালির পশ্চিমে অর্থাৎ পূর্বতন বিহার বা বর্তমান বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বেড়াতে এসেছি। আমাদের বাহন হিরো হন্ডা স্প্লেন্ডার 100। গতকাল বাড়ি থেকে বের হয়ে আমরা দেওঘরে এসে রাত্রিবাস করেছিলাম। তারপর আজ বের হয়েছি বাঙালির এককালে চেঞ্জে যাওয়ার প্রিয় জায়গা শিমুলতলার উদ্দেশ্যে। দেওঘর ঝাড়খণ্ডে হলেও শিমুলতলা কিন্তু বিহারে। দেওঘর থেকে আমাদের রাস্তা উত্তর পশ্চিমে। সাঁওতাল পরগনার মধ্যে অবস্থিত এই মালভূমি অঞ্চলে ছোটখাটো পাহাড় আছে। এই শীতে চারপাশে রুক্ষতা, সবুজ বড়ই কম। বড় রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়লাম এক সদ্য নির্মিত সরু রাস্তায়। চলেছি জঙ্গলের মধ্য দিয়ে। সকালের রোদ এসে পড়েছে, সুন্দর লাগছে। আমাদের এই বাহনের বয়স 14 বছর হয়ে গেল, কিন্তু সে অনায়াসেই আমাদের দুজনকে টেনে নিয়ে চলেছে। এই জঙ্গলের মধ্যে নিশ্চয়ই ছোট ছোট গ্রাম আছে, কারণ পায়ে চলা রাস্তা দেখা যাচ্ছে। প্রায় বসতিশূন্য এলাকার মধ্য দিয়ে চলেছি আমরা। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা থেকে এই দৃশ্য একেবারেই আলাদা, বেশ ভালোই লাগছে। একটু দূরে সবুজ জঙ্গলের ইশারা। আমরা আজ কখনো ঝাড়খণ্ড কখনো বিহারের মধ্যে দিয়ে চলেছি, অর্থাৎ এই দুই রাজ্যের প্রায় সীমানা বরাবর চলেছি। শিমুলতলা রেলপথের উপর অবস্থিত বলে এখানে প্রায় সকলেই ট্রেনে আসেন। এখনো কোনো বড় রাস্তা শিমুলতলার উপর দিয়ে যায় না। আমরা নেহাতি এক দেহাতি রাস্তা দিয়ে চলেছি। প্রকৃতি এখানে নিষ্কলুষ, খুব ভালো লাগছে। বাংলা সাহিত্যে এই অঞ্চলের কথা পড়ে আকৃষ্ট হয়েছিলাম। অনেক দিন থেকেই এই জায়গাটা দেখার ইচ্ছে ছিল। আজ তাই এদিকে এসেছি মনের স্বাদ পূরণ করতে। শিমুলতলা এখন আর পর্যটককে আকৃষ্ট করতে পারে না। পর্যটক যা খোঁজে তা তো এখানে পাওয়া যায় না। আমাদের মতো কিছু অতীত বিলাসী মানুষ কৌতূহলী হয়ে এই রাস্তায় আসে, বাঙালির হারানো গৌরবের একটু ছোঁয়া পাওয়া যাবে বলে। তবে হ্যাঁ, প্রকৃতি এখানে অনাবিল। মানুষ তাকে এখনো হারিয়ে দিয়ে বাজারে পরিণত করতে পারেনি। আমরা চলে এলাম বসতি অঞ্চলে, একটা আদিবাসী গ্রাম। বহু পর্যটক প্রিয় জায়গা অপরিকল্পিত উন্নয়নের ঠেলায় অগম্য অবস্থায় চলে গিয়েছে। যেমন দেওঘর, যেখানে আমরা গতকাল ছিলাম। ঘিঞ্জি এক ছোট্ট শহরে পরিণত হয়েছে এক সময়ের নামকরা স্বাস্থ্যকর নয়নাভিরাম জায়গাটা। বর্তমানে বিহারের জামুই জেলার অন্তর্গত এই শিমুলতলা শতখানেক বছর আগেও বাঙালিদের খুব প্রিয় জায়গা ছিল। এখানকার সুন্দর প্রকৃতি, স্বাস্থ্যকর জল হাওয়া আর অঢেল সস্তা মুরগি আনাজের আকর্ষণে লোকে তো এখানে বেড়াতে আসতই। বহু মানুষ এখানে স্থায়ী বাড়িও তৈরি করেছিলেন এবং বছরের কিছু সময় এখানে কাটিয়ে যেতেন। মূলত শিমুলতলা অবকাশ যাপনের জায়গা। কয়েকটা দিন না কাটালে ভালো লাগবে না। আমরা তো এখানে থাকতে আসিনি, কেবলমাত্র স্বাদ নেওয়ার মতো কিছু সময় ঘুরে আবার চলে যাব। আমরা চলে এসেছি শিমুলতলা। রেললাইন পার হয়ে এদিকটাতেই বসতি অঞ্চল। টিলা টিলা শিমুলতলায় ভিলা ভিলা বাড়ি। এক কথায় সেকালের শিমুলতলার পরিচয়। রক্ষণাবেক্ষণের অভাব বাড়িগুলোর চেহারায় স্পষ্ট। বড় বড় ঘেরা চৌহদ্দির মধ্যে সুন্দর সব বাড়ি, ফলের বাগান, বিভিন্ন স্থায়ী ফুল গাছ, সব মিলিয়ে দারুণ। বাঙালি মালিকরা অধিকাংশই তাদের সম্পত্তি বেচে দিয়েছেন। এই জায়গাটা কিন্তু আর তেমন দর্শনীয় নেই, সবই অতীত। আমরা চলেছি লাটু পাহাড়ের দিকটায়। এখানকার বেশ নামকরা জায়গা। এই পথে বেশ কিছু নামকরা লোকের বাড়ি পড়ে। কোনো কোনো বাড়ি একটু সংস্কার করে এখন হোটেল হিসাবে ব্যবহার করা হচ্ছে। তবে শিমুলতলা কিন্তু এখনো পুরো বসতি হয়ে যায়নি। এখনো এখানে কিছু খাবারের দোকানে সুস্বাদু খাবার পাওয়া যায়। আমরা শিমুলতলা পৌঁছেই স্টেশনের কাছে এক দোকানে সুন্দর কচৌরি জলেবির ব্রেকফাস্ট করে ফেলেছি। সত্যি খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল। আমরা লাটু পাহাড়ের দিক থেকে আবার শিমুলতলার দিকে ফিরছি। তেমনভাবে দেখার জায়গা নেই বলে না থেমে ধীরে ধীরে বাহন নিয়ে ঘুরছি। বেশ কিছু নামকরা বাঙালির বাড়িও চোখে পড়ছে। নগেন্দ্র ভবন।
নেম প্লেট থেকে জানা গেল। অধিকাংশ বাড়ির অবস্থাই খুব খারাপ, পোড়ো হয়ে গিয়েছে। হয়তো শরিকি বিবাদে মালিকানার স্থিরতা নেই। 60-70-এর দশক পর্যন্ত পর্যটকের ভালোই আনাগোনা ছিল এই অঞ্চলে। তারপর পর্যটকদের উপর ডাকাতি ও অন্যান্য অত্যাচার ঘটতে শুরু করায় আস্তে আস্তে লোকের আগ্রহ হারিয়ে যায়। এখন তো সর্ষে বয়ে বাঙালির ভ্রমণবৃত্তের বাইরেই চলে গেছে এইসব জায়গা। আমাদের শিমুলতলা অভিযান শেষ। এবার আমরা চলে যাব গিরিডির দিকে।